স্টোরি স্পার্ক চ্যানেলে আপনাকে স্বাগতম। একবার চোখ বন্ধ করে ভাবুন তো, এমন একটা পৃথিবীর কথা যেখানে আপনার হাতে কোনো মোবাইল ফোন নেই, ইন্টারনেট নেই, এমনকি একটা রেডিও পর্যন্ত নেই। আচ্ছা, দূরের কোনো প্রিয় মানুষের সাথে কথা বলবেন কিভাবে? একমাত্র উপায় চিঠি। আর সেই চিঠির উত্তর আসতে অপেক্ষা করতে হতো দিনের পর দিন। ভাবা যায়, মানব ইতিহাসের কিন্তু বেশিরভাগ সময়টাই ঠিক এই রকম ছিল। মানে একবার ভাবুন তো, চাইলেই প্রিয় মানুষটাকে ফোন করে তার গলাটা শোনা যেত না, কোনো উপায়ই ছিল না। যোগাযোগ মানেই ছিল শুধু লম্বা অপেক্ষা আর দূরত্বের একটা বিশাল দেয়াল। হ্যাঁ, এটাই ছিল কঠিন বাস্তবতা। কিন্তু এই সব কিছু বদলে গেল মাত্র একজন মানুষের ব্যক্তিগত সংগ্রাম আর তার অদম্য কৌতূহলের জোরে। তিনি একাই পুরো পৃথিবীকে চিরদিনের জন্য জুড়ে দিয়েছিলেন। তো গল্পটার শুরুটা হয়েছিল অনেক দিন আগে, স্কটল্যান্ডের এডিনবার্গে। সালটা ছিল 1847। এখানেই জন্ম নিলেন আমাদের গল্পের নায়ক আলেকজান্ডার গ্রাহাম বেল। তার পরিবারটা ছিল বেশ অন্যরকম, জানেন। সেখানে দিনরাত শুধু শব্দ আর কথা বলা নিয়ে চর্চা চলত, কারণ তার বাবা আর দাদু দুজনেই ছিলেন এই বিষয়ের মস্ত বড় বিশেষজ্ঞ। কিন্তু মজার ব্যাপার কি জানেন? যে বাড়িতে শব্দ নিয়ে এত কাজ, সেই বাড়িতেই ধীরে ধীরে নেমে আসছিল এক গভীর অদ্ভুত নীরবতা। কারণ বেলের মা এলিজা একটু একটু করে তার শোনার ক্ষমতা হারাচ্ছিলেন, আর এই ঘটনাটা ছোট্ট বেলের মনে খুব গভীরভাবে ছাপ ফেলেছিল। তবে এই বিষয়টা কিন্তু তাকে হতাশ করতে পারেনি, একদমই না। বেল সবসময় একটা কথায় বিশ্বাস করতেন, যখন একটা দরজা বন্ধ হয়ে যায় তখন অন্য আরেকটা দরজা খুলে যায়। আর তার মায়ের এই শব্দহীন পৃথিবীটাই যেন তার জন্যে সেই নতুন দরজাটা খুলে দিল। তাকে শব্দবিজ্ঞানকে আরও ভালোভাবে বুঝতে আর যোগাযোগের এই বাধাটাকে দূর করতে আজীবনের জন্য অনুপ্রাণিত করল। আর ঠিক এইখান থেকেই জন্ম নিল একটা অবিশ্বাস্য স্বপ্নের। এমন এক স্বপ্ন যা পৃথিবীকে চিরদিনের জন্য বদলে দিতে চলেছিল। চলুন তাহলে দেখা যাক কিভাবে সেই স্বপ্নটা সত্যি হলো। জানেন, বেল কিন্তু স্কুলের খাতায় খুব একটা ভালো ছাত্র ছিলেন না, মানে পড়াশোনায় তেমন মন ছিল না আর কি। কিন্তু তার মাথাটা সবসময় নতুন কিছু আবিষ্কারের নেশায় ঘুরত। ভাবা যায়, মাত্র 12 বছর বয়সে তিনি পাশের একটা গমকলের জন্য গম থেকে খোসা ছাড়ানোর একটা যন্ত্র বানিয়ে ফেললেন। আর তাতে সবাই তো অবাক। পরে স্বাস্থ্যের কারণে যখন কানাডায় চলে গেলেন, সেখানে তিনি পুরো মোহাক ভাষাটা নিজে নিজে শিখে ফেললেন। আর শুধু তাই না, সেই ভাষার প্রথম লিখিত রূপটাও তিনি তৈরি করেন। এরপরের ঠিকানা হলো আমেরিকা। বোস্টনে এসে তিনি বধির ছাত্রছাত্রীদের পড়ানো শুরু করলেন। আর ঠিক এই সময়েই তাদের শেখাতে গিয়েই তার মাথায় একটা স্বপ্ন একেবারে গেঁথে গেল। স্বপ্নটা কী ছিল? এমন একটা যন্ত্র বানাতে হবে যা তারের মধ্যে দিয়ে মানুষের গলার আওয়াজকে এক জায়গা থেকে আরেক জায়গায় বয়ে নিয়ে যেতে পারবে। আর তার এই স্বপ্নটা সত্যি হওয়ার পথে কয়েকটা ঘটনা যেন জাদুর মতো মিলে গেল। যেমন প্রথমে একটা জার্মান লেখা ভুল পড়ে তিনি ভাবলেন, আরে, তার দিয়ে তো গলার আওয়াজ পাঠানো সম্ভব। ব্যাস, এই ভুলটাই তার আত্মবিশ্বাস বাড়িয়ে দিল বহুগুণে। এরপর হাওয়ার্ড আর স্যান্ডার্সের মতো দুজন ধনী বিনিয়োগকারী তার গবেষণার জন্য টাকা দিলেন। আর সবশেষে তিনি পাশে পেলেন টমাস ওয়াটসনের মতো একজন তুখোর ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারকে। পারফেক্ট টিম। কিন্তু রাস্তাটা একদমই সোজা ছিল না। টেলিফোনের পেটেন্ট কে আগে পাবে তাই নিয়ে রীতিমতো একটা দৌড় শুরু হয়ে গিয়েছিল। আর সবচেয়ে অবাক করা ব্যাপার কি ছিল জানেন? 1876 সালের 14 ফেব্রুয়ারি একই দিনে গ্রাহাম বেল আর তার প্রতিযোগী এলিসা গ্রে দুজনেই টেলিফোনের পেটেন্টের জন্য আবেদন করেন। ভাবুন তো, মাত্র কয়েক ঘন্টার এদিক ওদিক হলেই কিন্তু পুরো ইতিহাসটাই অন্যরকম হতে পারত। পেটেন্ট তো পাওয়া গেল, তার ঠিক কয়েকদিন পর 1876 সালের 10 মার্চ ল্যাবে কাজ করতে গিয়ে ছোট্ট একটা দুর্ঘটনা ঘটল। কিন্তু কে জানত এই ছোট্ট দুর্ঘটনায় পৃথিবীকে চিরদিনের জন্য বদলে দিতে চলেছে। হয়েছিল কি, কাজ করার সময় বেলের কাপড় চোপড়ে একটু অ্যাসিড পড়ে যায়, আর উনি সাথে সাথে সাহায্যের জন্য তার সহকারীকে চিৎকার করে ডাকেন, মিস্টার ওয়াটসন, এখানে আসুন, আমি আপনাকে দেখতে চাই। ওদিকে পাশের ঘরে বসে থাকা ওয়াটসন তার যন্ত্রের রিসিভারে বেলের গলার আওয়াজটা একদম পরিষ্কার শুনতে পেলেন। এটাই ছিল টেলিফোনে বলা পৃথিবীর প্রথম সফল বাক্য। ব্যাস, ওই একটা বাক্যই যথেষ্ট ছিল পুরো পৃথিবীকে বদলে দেওয়ার জন্য। তবে শুরুর দিকে কিন্তু কেউই এই যন্ত্রটাকে পাত্তা দেয়নি। বিশ্বাস করবেন, সেই সময়ের সবচেয়ে বড় যোগাযোগ কোম্পানি ওয়েস্টার্ন ইউনিয়ন মাত্র $1 লক্ষ টেলিফোনের পেটেন্ট কেনার সুযোগ পেয়েও ফিরিয়ে দিয়েছিল। তারা ভেবেছিল এটা নাকি একটা খেলনা ছাড়া আর কিছুই না। কিন্তু একটা প্রদর্শনীতে সব হিসেব উল্টে গেল। সেখানে ব্রাজিলের সম্রাট ডন পেড্রো এসেছিলেন। যখন তাকে টেলিফোনটা দেখানো হলো আর তিনি অন্য প্রান্ত থেকে শেক্সপিয়ারের নাটক শুনতে পেলেন, তিনি তো বিস্ময়ে প্রায় চিৎকার করে উঠলেন। বললেন, হে ঈশ্বর, এটা তো কথা বলে।
ব্যাস এরপর আর পেছনে ফিরে তাকাতে হয়নি। যে ওয়েস্টার্ন ইউনিয়ন এটাকে খেলনা বলে উড়িয়ে দিয়েছিল, তারাই মাত্র 2 বছর পর $25 মিলিয়ন দিয়ে পেটেন্টটা কিনতে চাইল। অবশ্য বেল তখন আর রাজি হননি। আর তারপর মাত্র 10 বছরের মধ্যে আমেরিকার 1.5 লাখেরও বেশি বাড়িতে টেলিফোন চলে গিয়েছিল। ভাবা যায় কি অবিশ্বাস্য গতি। কিন্তু যে মানুষটা গোটা পৃথিবীকে এভাবে জুড়ে দিলেন, তার নিজের জীবনটা কেমন ছিল? এখানেই গল্পের একটা অদ্ভুত, বিষণ্ণ আর আবেগঘন মোড় অপেক্ষা করছে। সারা পৃথিবীকে জুড়ে দেওয়ার পরেও আলেকজান্ডার গ্রাহাম বেল নিজে কিন্তু এক গভীর একাকিত্বে ভুগতেন। এত নাম, এত যশ, এত সাফল্য, কোনো কিছুই তাকে ভেতর থেকে শান্তি দিতে পারেনি। সবচেয়ে অবাক করা সত্যিটা কি জানেন? তিনি নিজের বানানো এই টেলিফোনকেই একটা সময় উপদ্রব বলে মনে করতে শুরু করেন। এতটাই যে তিনি নিজের পড়ার ঘরে কোনোদিন টেলিফোনই রাখেননি। ভাবুন একবার, যে যন্ত্রটা লক্ষ লক্ষ মানুষকে এক করেছে, সেই যন্ত্রের আবিষ্কারক নিজেই মানুষের কোলাহল থেকে দূরে থাকতে চাইতেন। তবে বেলের পরিচয় কিন্তু শুধু টেলিফোনের আবিষ্কারক হিসেবেই শেষ হয়ে যায় না। তার সেই চির কৌতূহলী মনটা পৃথিবীকে আরও অনেক কিছু দিয়ে গেছে। যেমন ধরুন, তিনি আমেরিকার প্রেসিডেন্টের শরীর থেকে বুলেট খুঁজে বের করার জন্য প্রথম দিকের একটা মেটাল ডিটেক্টর বানিয়েছিলেন। তিনি হাইড্রোফয়েল বোট, এমনকি উড়োজাহাজ নিয়েও গবেষণা করেছেন। আমরা যে ন্যাশনাল জিওগ্রাফিক সোসাইটিকে চিনি, তিনি ছিলেন তার অন্যতম একজন প্রতিষ্ঠাতা। আর হ্যাঁ, আমরা যে শব্দ মাপার জন্য ডেসিবেল এককটা ব্যবহার করি, সেই বেল শব্দটাও কিন্তু তার নাম থেকেই এসেছে। আর 1922 সালে যখন তিনি মারা যান, তখন তাকে সম্মান জানানোর জন্য একটা অভূতপূর্ব ঘটনা ঘটেছিল। গোটা উত্তর আমেরিকার সমস্ত টেলিফোন একসাথে 1 মিনিটের জন্য নীরব হয়ে গিয়েছিল। যে মানুষটা পৃথিবীকে কথা বলতে শিখিয়েছিলেন, তাকে শেষ বিদায় জানাতে একটা পুরো মহাদেশ একেবারে চুপ হয়ে গিয়েছিল। আলেকজান্ডার গ্রাহাম বেলের জীবন আমাদের একটাই কথা বারবার মনে করিয়ে দেয়। যখন মনে হয় জীবনের কোনো একটা দরজা বন্ধ হয়ে যাচ্ছে, তখন হতাশ হবার কিছু নেই। কারণ হতে পারে সেই বন্ধ দরজার পেছনেই কৌতূহল আর অদম্য ইচ্ছাশক্তির জোরে এমন কোনো নতুন সুযোগ অপেক্ষা করছে, যা হয়তো আমাদের চারপাশের পৃথিবীকে বদলে দেওয়ার ক্ষমতা রাখে।